नमों विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जय पताका स्वामिनीति नामिनी नमाचार्य प्रदाय निताय कृपा प्रदायिनी गौरगत धामोदय नगर ग्राम तारिणी वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधु वैवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पतित पावन गुरु महाराज की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे हरि हरे कृष्ण। 19 সেপ্টেম্বর জলদূত বোস্টন থেকে নিউ ইয়র্কে পৌঁছে ব্রুকলিন বন্দরে নোঙর ফেলল। প্রভুপাদের জাহাজ বাস শেষ হলো। জাহাজ থেকে নেমে তিনি যে কোথায় যাবেন, কি করবেন, সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। তার সম্বল তখন কেবল 40 টাকা, যা নিউ ইয়র্কে মাত্র কয়েক ঘন্টার খরচ। আর তার পরনে ছিল ব্রজবাসীর বেশ, কপালে তিলক, পরনে একটি সুতির বহির্বাস ও গায়ে চাদর, গলায় কণ্ঠি আর হাতে জপমালা। নিউ ইয়র্কে কেউ স্বপ্নেও এরকম বৈষ্ণব সন্ন্যাসীকে দেখার কল্পনাও করেনি। তাকে নিয়ে পেনসিলভানিয়ার বাটলারে যাবার জন্য মিস্টার গোপাল আগরওয়াল একজন প্রতিনিধিকে পাঠিয়েছিলেন। সেখানকার বাটলার অঞ্চলে গোপালের পরিবারে তার থাকার ব্যবস্থা হয়েছিল। তিনি সবসময় নিজের রান্না নিজে করতেন। গোপালের আমেরিকান পত্নী স্যালিকে তিনি কিছু সুস্বাদু ভারতীয় রান্না শিখিয়েছিলেন। 22 সেপ্টেম্বর একটি পত্রিকায় শ্রীল প্রভুপাদ সম্বন্ধে একটি প্রবন্ধ বেরোয়। তার শিরোনামায় ছিল অনর্গল ইংরাজিতে হিন্দু সন্ন্যাসীর পাশ্চাত্যে আগমনের উদ্দেশ্য বিশ্লেষণ। তার একটি ছবিও ছাপা হয়, যাতে তার সম্বোধন করা হয় বৈকুণ্ঠ দূত বলে। তার দৈনন্দিন অভ্যাসগুলি বর্ণনা করে লেখা হয়েছিল, ভক্তিবেদান্ত স্বামী সন্ন্যাসীর জীবনযাপন করেন এবং কোনো মহিলাকে তার খাদ্য স্পর্শ করতে দেন না। তিনি সম্পূর্ণরূপে নিরামিষাশী ও পানীয় হিসাবে তিনি কেবল দুধ গ্রহণ করেন। বাটলার এর থাকার সময় প্রভুপাদ বিভিন্ন সভায় বক্তৃতা দেন। তিনি লায়ন্স ইন্টারন্যাশনালে এবং YMCA তেও ভাষণ দিয়েছিলেন এবং পেনসিলভানিয়ার হারমান অঞ্চলে সেন্ট ফাইডালিস সেমিনারি কলেজে বক্তৃতা করেছিলেন। তাছাড়া আগরওয়ালদের বাড়িতে যারাই আসতো তাদের সকলের কাছে তিনি ভগবানের কথা প্রচার করতেন। শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন যে আমেরিকায় প্রচারের সম্ভাবনা খুবই উজ্জ্বল, কিন্তু বাটলারে প্রচারের সুযোগ ছিল সীমিত। কেবলমাত্র দেশ দেখার জন্য এবং সেখানে আয়েসে থাকার জন্য তিনি সেখানে যাননি। সন্ন্যাসী হওয়ার কোনো আরামপ্রদ গৃহের প্রতি তার কোনো আসক্তিও ছিল না। তিনি চেয়েছিলেন ভগবানের বাণী প্রচার করতে, অভূতপূর্ব কিছু করতে। তাই 18 অক্টোবর তিনি বাটলার ত্যাগ করে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন। ফিলাডেলফিয়াতে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির অধ্যাপক ডক্টর নরম্যান ব্রাউনের সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়েছিলেন। নিউ ইয়র্কে গিয়ে শ্রীল প্রভুপাদ ডক্টর রামমূর্তি মিশ্র নামে একজন শৌখিন ভারতীয় স্বামীজির সহায়তায় একটি সম্ভ্রান্ত এলাকায় একটি বাড়িতে একটি ঘর সংগ্রহ করেন। তার মাধ্যমে শ্রীল প্রভুপাদের পরিচয় হয়েছিল পণ্ডিত রবিশঙ্কর ও নৃত্যশিল্পী উদয়শঙ্করের সাথে। ডাক্তার মিশ্র যখন প্রভুপাদের সংস্পর্শে আসেন তখন তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে পড়েছিল, কিন্তু প্রভুপাদের সঙ্গের প্রভাবে তিনি অচিরেই সুস্থ হয়ে উঠেছিলেন। পরে তিনি বলতেন, শ্রীমদ্ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার ভালোবাসা দিয়ে আমাকে সম্পূর্ণরূপে জয় করে নিয়েছিলেন। তিনি সত্যিই ছিলেন প্রেমের অবতার। আমার শরীরটি কঙ্কাল সার হয়ে গিয়েছিল, কিন্তু তিনি তার অপূর্ব সুন্দর রান্না এবং বিশেষ করে তার ভালোবাসা আর ভগবত প্রেমের প্রলেপ দিয়ে আমাকে নবজীবন দান করেছিলেন। কিছুদিন ডক্টর মিশ্রের সঙ্গে থেকে তার ক্লিনিকের লোকেদের কাছে প্রচার করার পর প্রভুপাদ তার ঘরটি ছেড়ে নিচের তলায় একটি ঘরে থাকতে লাগলেন। এটি ছিল একটি ছোট সংকীর্ণ অফিস ঘর। সেখানে কোনো আসবাবপত্র ছিল না। সেই ঘরের মেঝেতে একটি কম্বল বিছিয়ে তার উপরে প্রভুপাদ বসতেন। তার সামনে থাকতো একটি টিনের তোরঙ্গ, যেটিকে তিনি লেখার জন্য
ডেস্ক হিসেবে ব্যবহার করতেন। রাত্রে মেঝেতেই ঘুমাতেন। সেখানে রান্না বা স্নানের কোনো বন্দোবস্ত ছিল না, তাই রান্না ও স্নানের জন্য প্রতিদিন তাকে হেঁটে দূরে এক জায়গায় যেতে হতো। তার নিজের খরচ নিজেকেই চালিয়ে নিতে হচ্ছিল। তার কোনো নির্দিষ্ট আয় ছিল না, কিন্তু খরচ ক্রমেই বেড়ে চলেছিল আর শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য অনেক কমে গিয়েছিল। প্রভুপাদ একবার যখন বাইরে বেরিয়েছিলেন, তখন তার ঘরের দরজা ভেঙে কেউ তার টাইপরাইটারটি ও টেপ রেকর্ডটি চুরি করে নিয়ে যায়। নিরাপত্তার জন্য তখন তিনি একটি বিকল্প বাসস্থান খুঁজছিলেন। হার্ভে কোহেন নামে এক চিত্রশিল্পীর সঙ্গে তার আলাপ হয়েছিল। তার সহায়তায় নিউ ইয়র্কের বাউরি অঞ্চলে একটি চিলেকোঠার ঘরে তিনি থাকতে পেরেছিলেন। সেই ঘরে ডেভিড অ্যালেন নামে আরও একটি ছেলে ছিল। বাউরি অঞ্চলটি ছিল শহরের সবচেয়ে খারাপ জায়গা। শহরের সম্ভ্রান্ত লোকেরা সচরাচর সেখানে যেত না। তাকে সেখানে থাকতে কেউ কেউ নিষেধও করেছিল। প্রভুপাদের বাড়ি দোরগোড়ায় একদল মাতাল নেশাখোর গৃহহীন ভবঘুরে পথ জুড়ে ঘুমিয়ে থাকত। প্রভুপাদ কিন্তু কোনোদিন তাদের ঘৃণা বা অবজ্ঞা করেননি। তার বাড়িতে তিনি ধূপ জ্বালিয়ে সপ্তাহে 3 দিন করে গীতাপাঠ ও কীর্তনের আসর শুরু করেছিলেন এবং তার কণ্ঠে কীর্তনের সেই মধুর সুরে আকৃষ্ট হয়ে সমাজ পরিত্যক্ত ছেলেমেয়েরা তার কাছে ভিড় করত। পরে তারা তার সঙ্গে গান গাইত ও বাজনাও বাজাতো। পরম দয়াল শ্রীমন নিত্যানন্দ প্রভু সম্বন্ধে এক বৈষ্ণব কবি গিয়েছিলেন, দীনহীন পতিত পামর নাহি বাছে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। শ্রীল প্রভুপাদের অসামান্য করুণার ফলে তার উদার প্রচার পদ্ধতিতে এই বর্ণনাটি যেন মৃত্যু হয়ে উঠেছিল। এই সময়ে ভিলেজ ভয়েস নামে একটি পত্রিকায় শ্রীল প্রভুপাদের ছবিসহ একটি প্রবন্ধ বেরোয়। সেই প্রবন্ধে বলা হয়েছিল, এসি ভক্তিবেদান্ত স্বামী এবং তার আমেরিকান অনুগামীদের মাধ্যমে পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের মিলন মুক্ত হয়ে উঠেছে। 70 বছর বয়স্ক সংস্কৃতি সম্পন্ন উচ্চশিক্ষিত স্বামীজি এদেশে 1 বছর ধরে শান্তি ও সৌহার্দ্য সম্বন্ধে উপদেশ দিচ্ছেন। হরে কৃষ্ণ।